আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা হাসান। গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সময় এসেছে অপশক্তি রুখে দেয়ার। সকালে রাজধানীর সোনারগাঁয়ের সম্পাদক পরিষদ ও নোয়াব যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দুটি পত্রিকা অফিসে হামলা গণতন্ত্র ও জুলাইয়ের উপর আঘাত এসেছে। এমন বাংলাদেশের স্বপ্ন বিএনপি দেখেনি জানিয়ে মহাসচিব বলেন, সম্মিলিতভাবে অপশক্তিকে রুখে দিতে হবে। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন, এই অপশক্তিকে রুখে দিতে হবে। দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তনে স্মরণকালের শ্রেষ্ঠ অভ্যর্থনা জানাতে ইতোমধ্যেই প্রায় প্রস্তুত বিএনপি। প্রিয় নেতাকে বরণে সারা দেশ থেকে ঢাকায় প্রবেশের দিক নির্দেশনা দেওয়া হয়েছে তৃণমূলের নেতাকর্মীদের। 25 ডিসেম্বর সবচেয়ে বেশি গুরুত্ব পাবে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি। বিমানবন্দর থেকে ফিরোজদা পর্যন্ত নেতাকর্মীদের সুশৃঙ্খল অবস্থানে কাজ করবে অভ্যর্থনা কমিটি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সেকেন্ড, মিনিট, ঘণ্টা ধরে ক্ষণ গণনায় সময় পার করছেন বিএনপি নেতাকর্মীরা। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় শুধু দল নয়, প্রহর গুনছে পুরো দেশ। দেড় যুগেরও বেশি সময় পর প্রিয় মাতৃভূমিতে ফিরছেন দেশের রাজনীতির অন্যতম বরপুত্র। তাই তো বরণে প্রস্তুতির কমতি নেই। দলীয় শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি স্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম গণজমায়েতের পরিকল্পনা করছে দলটি। সমগ্র ঢাকা শহরে হয়তো সেদিন গণমানুষের জোয়ার বয়ে যাবে, যেটা ইতিহাসে ইতিপূর্বে কখনো দেখা যায়নি এবং সামনের ইতিহাসও হয়তো যাবে না। বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি যাবেন বসুন্ধরার 300 ফিট, যেখানে দেয়া হবে বিশাল সংবর্ধনা। অসুস্থ মাকে দেখতে যাবেন এভার কেয়ার হাসপাতালে। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত যাত্রাপথে গড়ে তোলা হবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। যাতে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই জন্য দলের পক্ষ থেকে সিকিউরিটি টিম সেভাবে সাজানো হয়েছে এবং সরকারের সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা হয়েছে। তারা সমন্বয় করছেন আমাদের ইন্টেলিজেন্স টিমের সাথে। আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। শুধু ঢাকা নয়, দেশের সবগুলো জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায় থেকে সংবর্ধনায় যোগ দেবেন দলের লাখো নেতাকর্মী। বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তাদের জন্য। জনগণের কাছে আগেই ক্ষমা চেয়ে নেব কিছুটা যদি দুর্ভোগ হয়, তা আমরা চেষ্টা করছি যাতে দুর্ভোগ কম হয় এবং সেই হিসাবে আমরা আমাদের বার্তাগুলো আগে দেব। ইতিমধ্যেই পরিদর্শন করা হয়েছে যাতায়াত পথ, তৈরি করা হচ্ছে সমাবেশ মঞ্চ। বিমানবন্দর থেকে বসুন্ধরার 300 ফিট সংবর্ধনা স্থল, এভার কেয়ার হাসপাতাল এবং ফিরোজার সামনের সড়কে নেতাকর্মীদের সুশৃঙ্খল অবস্থান নিশ্চিত করতে কাজ করছেন দায়িত্বপ্রাপ্তরা। বিমানবন্দর থেকে শুরু করে এভার কেয়ার এবং এভার কেয়ার থেকে ফিরোজা পর্যন্ত আমরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে জনদুর্ভোগ কমিয়ে যাতে সুন্দরভাবে আমাদের প্রিয় নেতাকে আমরা সকলে বরণ করে নিতে পারি। অবতরণের পর প্রথমেই নিজ এলাকায় প্রিয় নেতাকে পেতে স্মরণকালের শ্রেষ্ঠ অভ্যর্থনা জানাতে সর্বোচ্চ প্রস্তুতি রাখছেন স্থানীয় নেতৃবৃন্দ। দলবল নির্বিশেষে ওই দিন তারেক রহমান সাহেবকে বরণ করার জন্য রূপগঞ্জবাসী অপেক্ষা করছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে অবসান ঘটতে যাচ্ছে নির্বাসিত জীবনের। ফিরবেন প্রিয় নেতা, যার জন্য অপেক্ষায় পুরো দেশ। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। হাদি হত্যাকাণ্ড তদন্তের অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যা সহ 2 দফা দাবি না মানার অভিযোগ তুলে নতুন কর্মসূচি ও দাবি নিয়ে তার সংগঠন ইনকিলাব মঞ্চ সংবাদ সম্মেলন করছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা জানেন, ওসমান হাদির জানাজায় 10 লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আমরা বর্তমান সরকারের কাছে 2টি দাবি জানিয়েছিলাম। প্রথম দাবি হচ্ছে ওসমান হাদিকে যে খুন করেছে বা যারা খুন করেছে
যারা খুনের পরিকল্পনা করেছে, যারা খুনে সহায়তা করেছে, যারা খুনিদেরকে আশ্রয় দিয়েছে এবং খুনের যারা মদতদাতা, তাদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা এর সাথে এও বলেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টাকে গত 1 সপ্তাহ ধরে তারা খুনের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে আসামিকে গ্রেফতারের জন্য, সেই ব্যাপারে তারা জনসম্মুখে এসে জনতাকে জানাবে। এবং দ্বিতীয়ত আমরা বলেছি সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। 10 লক্ষের অধিক মানুষ তারা এই দাবিকে সমর্থন করেছে এবং তারা বলেছে যে ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার যে লড়াই, সেটাকে আসলে কন্টিনিউ করা যাবে না। তারা বলেছে আগামীর যেই নির্বাচন, সেই নির্বাচনকে যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয় তাহলে নির্বাচনের পূর্বেই ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা দরকার। কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই বিবৃতি দেয়া হয়েছে, সেখানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী খোদাবক্স, তাদের 2 জনের একজনকেও আমরা দেখতে পাই নাই। এর মাধ্যমে প্রতীয়মান হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে এই ঘটনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। তারা মনে করেছে যে ওসমান হাদির ঘটনাকে তারা ধামাচাপা দিয়ে দিবে। কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জনগণ, আপনারা যাদেরকে বোকা, দুর্বল মনে করেন, তারা জুলাইয়ে আপনাদেরকে একটা শিক্ষা দিয়েছে, কিন্তু আপনাদের সেই শিক্ষা হয় নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি 2টি জাতীয় দৈনিক ও 2টি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ইতোমধ্যে 31 জনকে শনাক্ত করা হয়েছে। প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 10 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির মৃত্যুর পর জাতীয় দৈনিক, প্রথম আলো ও ডেইলি স্টার এবং 2টি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা হয়। এর সঙ্গে জড়িত সন্দেহে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে 7 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন মোহাম্মদ কাশিম ফারুক, মোহাম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মোহাম্মদ নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, সোহেল রানা এবং শফিকুল ইসলাম। পোস্টাল ব্যালটের প্রস্তুতির অগ্রগতি নিয়ে তেজগাঁয়ে মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শনে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দর্শক, এ ব্যাপারে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী নাজমুল হুদার সাথে। নাজমুল, সিএসি সেখানে পৌঁছেছেন কিনা এবং সেখানকার সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন।
ফাহমিদা, তেজগাঁওয়ের যে মেল প্রসেসিং সেন্টার রয়েছে এইখানে কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 4 যেই নির্বাচন কমিশনার রয়েছে তারা পৌঁছেছেন এবং তারা পৌঁছে ভিতরে যেই মেল প্রসেসিং সেন্টারের ভেতরে তারা ঢুকে পোস্টাল ব্যালটের মাধ্যমে যেই ভোটের যেই প্রস্তুতি সেটি তারা এই মুহূর্তে পরিদর্শন করছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এবছর কিন্তু নতুন করে যাতে প্রবাসী ভোটাররা ভোট দিতে পারেন এজন্য এই পোস্টাল ভোটের সিস্টেম চালু করে নির্বাচন কমিশন এবং এখন পর্যন্ত প্রায় 6.5 লাখ আবেদন করেছে যারা প্রবাসী রয়েছেন তারা। তো তাদেরকে এই পর্যায়ক্রমে তাদের কাছে পোস্টাল ব্যালটটি পাঠানো হবে এবং পাঠানোর জন্য যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি মূলত এই যে ডাক বিভাগের অধীনে এই মেল প্রসেসিং সেন্টারে করা হয়ে থাকবে। যদি আপনাকে একটু দর্শকদের একটু বুঝিয়ে বলি যে যেই দুটি খাম, একটি সাদা এবং একটি হলুদ খাম, এই দুটি খামের ভিতরে এই গণভোট এবং যেই নির্বাচনের জাতীয় সংসদের যে ভোট সেই ভোটের যেই ব্যালট সেই দুটি ব্যালট হচ্ছে নির্বাচন কমিশনার থেকে প্রবাসীদের উদ্দেশ্যে পাঠানো হবে এবং এই পাঠানোর জন্য হলুদ খামের ভেতরে এই ব্যালটগুলো রাখা হবে এবং তার উপরে আরেকটি খাম যেটি সাদা খাম, সেই সাদা খামটি রাখা হবে এবং এই খামের উপরে এই ভোটার যারা রয়েছেন প্রবাসী তাদের নাম, তাদের ঠিকানাগুলো যেই সেটি দিয়ে সেটি প্রবাসীদের কাছে আন্তর্জাতিক ডাকযোগের মাধ্যমে পাঠানো হবে এবং প্রবাসীরা তাদের যে স্ব ভোট রয়েছে সেই ভোট দিবেন, দিয়ে সেটি আবার রিটার্নিং কর্মকর্তার যেই ঠিকানা রয়েছে সেই রিটার্নিং কর্মকর্তার ঠিকানা অনুযায়ী পাঠাবেন এবং পাঠানোর পরে সেটি আবার এই মেল প্রসেসিং সেন্টারে আসবে এবং এখান থেকেই রিটার্নিং কর্মকর্তাদের কাছে সেটি যাবে। তো সেই বিষয়ের কতটুকু কি প্রস্তুতি রয়েছে সেটি আজকে দেখার জন্য প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনাররা এসেছেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন। গেল শনিবার হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার কারণে সেখানে ভারতীয় ভিসা কার্যক্রম রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়। এর আগে গত 18 ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে এগিয়ে যায় বিক্ষুব্ধরা। এরপর থেকে সহকারী হাইকমিশনার কার্যালয়ের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। ঝিনাইদহে হাতুড়ি দিয়ে শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে অভিভাবকের বিরুদ্ধে। কালীগঞ্জ উপজেলার সোয়াইবনগর কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থী সিয়াম হাসান 11 মাসে মাত্র 25 দিন ক্লাসে উপস্থিত থাকায় পরীক্ষার উপযুক্ত নয় বলে বিষয়টি জানানো হলে ক্ষিপ্ত হয় তার পিতা শাহজাহান। রোববার বিকেলে মাদ্রাসার সামনে শিক্ষক হাবিবুর রহমানের পথ রোধ করে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা সহ মারধর করে। 24 জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন সময় কারফিউ জারি করা এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি ও সহায়তার সহ সুনির্দিষ্ট 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি হবে আজ। এর আগে মামলা পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেন সালমান এফ রহমান ও আনিসুল। যদিও এ বিষয়ে চিফ প্রসিকিউটর জানিয়েছে, ট্রাইব্যুনালের আইনে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ থাকলেও এক্ষেত্রে বার কাউন্সিলের অনুমতি লাগবে এবং আইনের মধ্য থেকে আদেশ দিতে হবে। এদিকে একই ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে আজ। প্রথমেই অভিযোগের পক্ষে প্রসিকিউশন তাদের যুক্তি তুলে ধরবে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।